হ্যালো স্টুডেন্টস, আইবিপিএস তাদের নতুন ভ্যাকেন্সি নিয়ে এসে গেছে, যেখানে তারা পিও অর্থাৎ প্রবেশনারি অফিসার এই পিও লেভেলের জন্য তাদের নতুন ভ্যাকেন্সি নিয়ে এসেছে। তার ডিটেলস নিয়ে আমরা এসে গেছি। তোমরা যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই শেষ অবধি দেখো। এবং এক্ষেত্রে বলে রাখবো যে ব্যাংকের জন্য তোমরা যারা প্রস্তুত নিচ্ছ, আইবিপিএস পিও কিন্তু একটা দারুণ সুবর্ণ সুযোগ তোমাদের জন্য। কারণ অলরেডি তোমরা জানো যে আইবিপিএস এর মতন যারা রিক্রুটমেন্ট সংস্থা, তারা কিন্তু বিভিন্ন ব্যাংকের সঙ্গে যুক্ত। এবার কি ব্যাংক, কতটা এজ লিমিট, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, এডুকেশন কোয়ালিফিকেশন কি, এই যে একটা নতুন আপডেট হয়েছে, ঠিক আছে, এক্সাম প্যাটার্নের, সেই এক্সাম প্যাটার্নের আপডেশন এবং তার সঙ্গে স্যালারি কত পাবে এবং এছাড়া পরীক্ষা কিরকম হচ্ছে বা কোন সেগমেন্টে কোন ব্যাংকের কত কি ভ্যাকেন্সি, এই পুরোটা নিয়েই আজকের এই ভিডিও। তো অবশ্যই তোমরা ভিডিও শেষ অবধি দেখো। এবং এছাড়া যদি আমার বলার বাইরেও যদি তোমাদের কোনো ইনফরমেশন শেয়ার করার মতন থাকে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টসে জানিও। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের আমাদের যে বিষয়বস্তু, অর্থাৎ আইবিপিএস তার যে ডিটেল পিওর যে নোটিফিকেশন, সেটা একবার দেখে নেওয়া যাক। দেখো, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে নোটিফিকেশন বেরিয়েছে কাদের, না ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন, যেটা হচ্ছে আইবিপিএস। এবার যদি আমরা দেখি, দেখো এখানে বলে দিয়েছে ভ্যাকেন্সি কবেকার, 2026-2027 জন্য। এবং কিসের জন্য, না পিও প্রবেশনারি অফিসার বা ম্যানেজমেন্ট ট্রেনি ইন পার্টিসিপেটিং ব্যাংকস, ঠিক আছে। এবং এটা হচ্ছে কমন রিক্রুটমেন্ট প্রসেস। এবার যদি আমরা দেখি, তাহলে এক্ষেত্রে দেখো যেগুলো ইম্পর্টেন্ট ডেটস কি, না অনলাইন রেজিস্ট্রেশন মডিফিকেশন বা অ্যাপ্লাই করতে পারবে কবে থেকে, না পয়লা জুলাই থেকে 21শে জুলাই। তাই এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ডেট। আর কি না অ্যাপ্লিকেশন ফিজ সেটা জমা দেওয়ার এন্ড ডেটও কিন্তু পয়লা জুলাই থেকে 21শে জুলাই 2025। এরপর প্রি এক্সাম অর্থাৎ পিইটি, অর্থাৎ যেটা আমরা বলি প্রিলিমিনারি এক্সামে এক্সাক্ট ডেট দেওয়া হয়নি, বাট হবে অগস্ট 2025। কল লেটার বা যেটাকে আমরা বলি অ্যাডমিট কার্ড, সেটাও ডাউনলোড করা যাবে অগস্ট 2025, ডেট এখনো বলেনি। এরপরে অনলাইন এক্সামস যেটা দেওয়াই আছে কত, না 2025 অগস্ট 2025। তারপর রেজাল্টের যেটা এস্টিমেটেড ডেট দেওয়া আছে সেপ্টেম্বর 2025। অনলাইন এক্সাম ফর মেন্স, তাহলে মেন্স হচ্ছে কবে, সেপ্টেম্বর অক্টোবর। তাহলে দেখো আমরা যদি বলি যে প্রিলিমিনারি হচ্ছে অগস্টে, আর মেন্স যদি আমরা দেখি তাহলে মেন্স হচ্ছে কবে, না সেপ্টেম্বর অক্টোবর 2025। এবার অনলাইন এক্সাম দেখো বলেই দিয়েছে। ডিক্লারেশন অফ রেজাল্ট, তাহলে রেজাল্ট কবে পাওয়া যাচ্ছে, না রেজাল্ট পাওয়া যাচ্ছে এস্টিমেটেড অন নভেম্বর। তার মানে তোমরা যারা অগস্টে অ্যাপ্লাই করছো, তাহলে নভেম্বর অর্থাৎ এই বছরের মধ্যেই কিন্তু তোমরা রেজাল্ট পেয়ে যাবে। তাই দেখো কত ভাস্ট, কত তাড়াতাড়ি, ভাস্ট নয় মানে কত ফাস্ট হচ্ছে এই প্রসেসটা, ব্যাংকিং এর প্রসেস। এরপরে পার্সোনালিটি টেস্ট দেখো নভেম্বরে, আর কন্ডাকশন অফ ইন্টারভিউ ডিসেম্বরে, আর প্রভিশনাল অ্যালটমেন্ট অর্থাৎ তুমি চাকরিতে জয়েন করে যেতে পারো জানুয়ারি ফেব্রুয়ারি 2026। তার মানে দেখো জাস্ট অগস্টে অ্যাপ্লাই করে তুমি নেক্সট ইয়ার ফেব্রুয়ারির মধ্যে কিন্তু তুমি জয়েন করে যেতে পারবে। তাহলে দেখো কত তাড়াতাড়ি এই প্রসেসটা হচ্ছে ফর আইবিপিএস। তাহলে এবার আরো কিছু ডিটেলস আমরা জেনে নিই, যে ডিটেলস গুলো তোমাদের লাগবে কোথায়, না যখন তোমরা এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করবে, সেই অ্যাপ্লিকেশনের জায়গায় কিন্তু তোমাদের এই ডিটেলস গুলো লাগবে। তাহলে চলো আমরা দেখে নিই এর পরের যেটা তোমাদের ইম্পর্টেন্ট জিনিস, যেটার জন্য তোমরা এখানে একটু আগে বলছিলাম যে কোথায় কোথায় পার্টিসিপেটিং ব্যাংকস, অর্থাৎ এই যে যারা পিও লেভেলের জন্য যারা অ্যাপ্লাই করছো, কোন কোন ব্যাংক এখানে পার্টিসিপেট করছে, অর্থাৎ আইবিপিএস এর আন্ডারে কারা কারা, ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, ইউকো ব্যাংক অ্যান্ড ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে আমরা এখানে করা দেখতে পাচ্ছি না 3, 9, 10, 11টা ব্যাংক কিন্তু এখানে পার্টিসিপেটিং ব্যাংকসের মধ্যে আছে। এবার যদি আমরা আসি স্যালারি স্ট্রাকচার, ঠিক আছে, যেটা প্রত্যেকের তোমাদের মনে হয় যে স্যার স্যালারি কত পাবো, তাহলে স্যালারি কত, না আফটার দ্য প্রভিশন পিরিয়ড বা তোমরা যখন প্রথমে যখন যাবে প্রভিশন অফিসার হিসেবে, দেখো বেসিক বলেছে 48,480 থেকে শুরু করে 85,920, এইটা হচ্ছে কি না রেঞ্জ। তার মানে এই বেসিক পে এর মধ্যে তোমরা পাবে, বেসিক কথা বলেছি। তাহলে বেসিক মানে অবভিয়াসলি তোমরা জানো যে বেসিকের ওপরে বাদবাকি অনেক কিছু অ্যালায়েন্সেস অ্যাড হয়। তো অ্যাপ্রক্স যদি আমরা বলি
এই অ্যামাউন্টটা 60 থেকে 65,000 এর আশেপাশে গিয়ে থাকবে, ঠিক আছে, যেটা আমি আবারও বলছি অ্যাপ্রক্সিমেশন, বাট নর্মালি বেসিক হচ্ছে 48,480 টাকা থেকে শুরু। এবার যদি আমরা বলি, দেখো হ্যাঁ এখানে দেখো বলেই দেওয়া আছে যে অ্যালাউয়েন্সেস অ্যান্ড প্রিরিকুইজিটস অ্যাজ পার রুলস অফ দ্য পার্টিসিপেটিং ব্যাংকস ইন ফোর্স ফ্রম টাইম টু টাইম, যেরকম টাইম টু টাইম তোমাদের আপডেশন হবে সেরকমই তোমাদের স্যালারি ইনক্রিজ হতে থাকবে। ক্লিয়ার? এবার আমরা আসি এলিজিবল ক্রাইটেরিয়া, অর্থাৎ কারা কারা এই পরীক্ষাটা দিতে পারবে, ঠিক আছে। তাহলে এলিজিবল ক্রাইটেরিয়ার জন্য আমাদের স্পেসিফিকেশনস কিছু আছে, তাহলে সেই স্পেসিফিকেশনস এর দিকে আমরা যদি চলে যাই তাহলে আমরা ইন ডিটেলস গুলো পেয়ে যাব। তাহলে দেখো প্রথমে যেটা দেওয়া আছে কারা, অর্থাৎ ন্যাশনালিটি, অর্থাৎ সিটিজেন অফ ইন্ডিয়া বা সাবজেক্ট অফ নেপাল বা সাবজেক্ট অফ ভুটান বা টিবেটিয়ান রিফিউজি, আমাদের আশা করছি বাদবাকিগুলো যাদের প্রয়োজন তারা দেখে নেবে, বাট আমাদের প্রয়োজন কি এনি সিটিজেন অফ ইন্ডিয়া। তুমি ভারতীয় যদি বাই বার্থ হয়ে থাকো তাহলে অবশ্যই তুমি এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতেই পারো। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আর কি দেওয়া আছে যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ এজ লিমিট, অর্থাৎ ম্যাক্সিমাম বলেছে 30, মিনিমাম বলেছে 20, অর্থাৎ এজ 20 থেকে শুরু করে ম্যাক্সিমাম 30 অবধি দিতে পারবে। অর্থাৎ এখানে ডেট মেনশন করে দেওয়া আছে 2রা জুলাই 1995 থেকে শুরু করে 1লা জুলাই 2005, এর মধ্যে যাদের ডেট অফ বার্থ তারাই অ্যাপ্লাই করতে পারবে, তার উপরে বা নিচে হলে অ্যাপ্লাই করতে পারবে না। ক্লিয়ার? আচ্ছা, এবার রিল্যাক্সেশন যেরকম অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস থাকে সেরকম এখানে রিল্যাক্সেশনস আছে, যেগুলো যাদের গভর্নমেন্ট নর্মস অনুযায়ী একবার চেক করে নিও যে হ্যাঁ তাদের কার কি এজ রিল্যাক্সেশনস আছে। ক্লিয়ার? এবং আপার এজ লিমিট যেগুলো আছে বা লোয়ার এজ লিমিট যেগুলো আছে সেগুলো অবভিয়াসলি তোমাদের এখানে দেওয়া আছে, তাই সেগুলো তোমরা দেখলে নিজেরাই বুঝতে পারবে। এবার যদি আমরা আসি যে এর পরের ডিটেলিং, ঠিক আছে, হ্যাঁ অবভিয়াসলি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা ধরো ইম্পেয়ার্ড যারা, তাদের জন্য কি কি ক্রাইটেরিয়া যেগুলো আইবিপিএস দিয়েছে সেই আইবিপিএস এর ক্রাইটেরিয়া অনুযায়ী তোমরা একবার চেক করে নিতে পারবে। এবার যদি আমরা আসি এর পরের যে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের এই পরীক্ষাটার জন্য, অর্থাৎ তোমরা যারা অ্যাপ্লাই করছো তাদের জন্য যেটা মেইন ইম্পর্টেন্ট জিনিস, তাহলে আমরা চলে এসেছি পরের পেজে। তাহলে এখানে দেখে নেও যে কারা কারা এবার আমরা যেটার জন্য কথা বলবো সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, এডুকেশনাল কোয়ালিফিকেশন, ঠিক আছে, এটা অবভিয়াসলি মানে এজ লিমিট হলো, ন্যাশনালিটি হলো, এবার এডুকেশনাল কোয়ালিফিকেশন। তাহলে এডুকেশন কোয়ালিফিকেশনে কি বলেছে, আ ডিগ্রি বা গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন from a university recognized by the government of India, মানে তোমাকে গ্র্যাজুয়েট হতেই হবে। ক্লিয়ার? এবং এক্ষেত্রে আরেকটা দিয়ে দিয়েছে, বলেছে যে that she is a graduate on the day he বা she registered and indicates the percentage of marks obtained in the graduation while registering online, মানে তুমি যেদিনকে অ্যাপ্লাই করছো সেই দিনের মধ্যে যেন তোমার মার্কশিট বা রেজাল্ট এসে যায়। অর্থাৎ তুমি একটা টেন্টেটিভ কিছু বসালে, অ্যাপ্রক্সিমেট বসালে তা করলে হবে না, এক্স্যাক্ট নাম্বার ইজ রিকোয়ার্ড, এটা কিন্তু এখানে বলেই দিয়েছে। ক্লিয়ার? এবং সেটা অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তোমাকে যে কোনো একটা গ্র্যাজুয়েশন হলেই হলো, মানে তোমাকে পাস করতেই হবে। ক্লিয়ার? আচ্ছা, এর পরের যে জিনিসটার জন্য আমাদের লাগবে সেটা হচ্ছে কি না, দেখো এই যে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা এখানে আমরা অনেক সময় বলে দেওয়া থাকে, সেটা কি না ক্যান্ডিডেটস এর সিবিল স্কোর কিন্তু দেখা হবে। অর্থাৎ তোমাদের যদি কারোর যদি কোনো ক্রেডিট নেওয়া থাকে, ধার নেওয়া থাকে ব্যাংকের থেকে, তাহলে সেক্ষেত্রে তোমাকে এনওসি প্রডিউস করতে হবে কখন না যখন তুমি জয়েন করবে, এবং নো আউটস্ট্যান্ডিং, কোনো আউটস্ট্যান্ডিং থাকলে হবে না, ঠিক আছে, ফেলিং হুইচ দ্য লেটার অফ অফার মে বি উইথড্রন, অর্থাৎ যদি এটা তুমি না করো তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু যে অফার লেটার সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। অর্থাৎ এটাও তোমাকে মাথায় রাখতে হবে যে তোমরা যারা অ্যাপ্লাই করছো তোমাদের সঙ্গে যেন ব্যাংকের থেকে তোমাদের নামে কোনো লোন বা ক্রেডিট বা যেটা তুমি যদি ভুল মানে সিবিল স্কোরটা যেন তোমাকে চেক করতে হবে। হ্যাঁ, তবে এখানে বলাই আছে যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল নয়, অবভিয়াসলি নট অ্যাপ্লিকেবল। এবার যদি আমরা আসি ফিজ স্ট্রাকচার, অর্থাৎ কত টাকা লাগবে, তাহলে দেখো বলে দিয়েছে পেয়েবল ফ্রম 1st জুলাই থেকে 21st জুলাই কত টাকা লাগছে, সেক্ষেত্রে লাগছে 175 টাকা ইনক্লুসিভ অফ জিএসটি। কাদের জন্য? এসসি এসটি আর পিডব্লিউবিডির জন্য। আর যদি আমরা দেখি যে যারা আনরিজার্ভড ক্যাটাগরি মানে ফর অল আদার্স, বাদ বাকি সকলদের জন্য হচ্ছে 850 টাকা ইনক্লুসিভ অফ জিএসটি। এবার এখানে দেখো বলে দিয়েছে ব্যাংক ট্রানজাকশন চার্জেস ফর অনলাইন পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফিস বা ইন্টিমেশন চার্জেস উইল হ্যাভ টু বি বর্ন বাই দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ যেটা আলাদা করে একটা ট্রানজাকশন ফিস লাগে
অ্যাপ্রক্স 10 থেকে 15 টাকা 20 টাকার আশেপাশে, সেটা কিন্তু এক্সট্রা করে তোমাকে পে করতে হবে। বাট এটা হচ্ছে ফিজ কাদের জন্য, না যারা অ্যাপ্লাই করছো তাদের জন্য। তাই কেবলমাত্র SC ST আর PWBDর জন্য হচ্ছে 175 টাকা, বাদ বাকি সকলের জন্য হচ্ছে 850 টাকা। এবার আমরা আসছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচারের ওপর, যেটা হচ্ছে এবারে আপডেট হয়েছে, অর্থাৎ এবারে কিন্তু IBPS একটা দারুণ আপডেট এসেছে। আপডেটটা কিন্তু মনোযোগ সহকারে দেখবে। আপডেটটা কি না, দেখো এখানে নাম্বার অফ কোয়েশ্চেন্স তোমরা জানতে, হ্যাঁ অবভিয়াসলি স্যার ইংলিশে 30টা থাকে, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডে 35টা এবং রিজনিং এ 35টা। এটা তোমরা এর আগেও যারা যারা পরীক্ষা দিয়েছো তারা জানো, বা প্রিভিয়াসলি তাই হয়ে আসছে। বাট সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে এই মার্কস ডিডাকশনে। দেখো 30টার জন্য 30 নম্বর হলেও 35টার জন্য কিন্তু 30 নম্বর, আর 35টার জন্য কিন্তু 40 নম্বর। অর্থাৎ ম্যাথসে 35টা কোয়েশ্চেন করতে হবে, থাকবে টোটাল 30, বাট রিজনিং এ 35টা কোয়েশ্চেনের জন্য টোটাল মার্কস থাকবে 40। তাই এটা হচ্ছে এবছরের যেটা IBPS পিওর নতুন আপডেশন। তাই এটা কিন্তু খুব ভালো করে মাথায় নিয়ে চলবে। অবভিয়াসলি এবার দেখো টাইম অ্যালটেড, যেটা আমরা বলি যে সেগমেন্টাল, যেগুলো আমাদের টাইম ফিক্সেশন থাকে 20 মিনিট করে থাকেই, এবং মিডিয়াম অফ এক্সাম যদি দেখো ইংলিশ এবং হিন্দি, মিডিয়াম অফ এক্সাম হচ্ছে ইংলিশ এবং হিন্দি। তাই যারা যারা পরীক্ষা দিচ্ছ তারা কিন্তু এই জায়গাটা মাইনিউটলি মাথায় রেখো যে ইংলিশ হিন্দি, এবং সেক্ষেত্রে মার্কস ডিভিশন, এবং দেখো টোটাল 100 মার্কস, 60 মিনিটস হচ্ছে টাইম। ঠিক আছে, এটা গেল আমাদের প্রিলিমসের জন্য। এবার যদি আমরা আসি মেইনসের এক্সামে, ঠিক আছে, মেইনসের এক্সামে, তাহলে মেইনসের এক্সামের জন্য আমরা কি কি দেখতে পাচ্ছি? দেখো মেইনসের এক্সামের ক্ষেত্রে আমাদের কি বলেছে না, রিজনিং থাকবে 40টা কোয়েশ্চেন, ম্যাক্সিমাম 60 মার্কস, জেনারেল ইকোনমি, জেনারেল ব্যাংকিং অ্যাওয়ারনেস, ডিজিটাল বা ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস ইনক্লুডিং RBI সার্কুলেশন 35টা কোয়েশ্চেন থাকবে 50 মার্কস, ইংলিশ 35টা কোয়েশ্চেন 40 মার্কস, ডেটা এনালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন 35টা কোয়েশ্চেন 50 মার্কস। ঠিক আছে, এবং এর সঙ্গে রিজনিং এর জন্য 40টা কোয়েশ্চেনের জন্য টাইম অ্যালটেড 50 মিনিট, জিএস পার্টের জন্য 35টা কোয়েশ্চেনের জন্য টাইম অ্যালটেড 25 মিনিট, ইংলিশের 35টা কোয়েশ্চেনের জন্য টাইম অ্যালটেড 40 মিনিট, ডেটা অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশনের 35টা কোয়েশ্চেনের জন্য টাইম অ্যালটেড 45 মিনিটস। তাহলে টোটাল 145টা কোয়েশ্চেন, টোটাল অফ 200 মার্কস, আর টাইম হচ্ছে 160 মিনিট। 160 মিনিট। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের টাইম। আর এক্ষেত্রে দেখো এখানে টোটালটা দেওয়াই আছে। তাই এই হচ্ছে মেইনস তোমরা যারা দেবে তাদের হচ্ছে ক্রাইটেরিয়া। এবার দেখো ডেসক্রিপটিভ পেপার, এসে এন্ড কম্প্রিহেনশন কটা থাকবে? দুটো কোয়েশ্চেন থাকবে, টোটাল 25 নম্বর, ইংলিশের উপরেই থাকবে, আর টাইম থাকবে 30 মিনিট। এটা হচ্ছে ডেসক্রিপটিভ ইংলিশ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ডেসক্রিপটিভের পার্ট। এবং এক্ষেত্রে দেখো তোমরা যারা অ্যাপ্লাই করবে তারা প্রত্যেকে এই IBPS.in এই ওয়েবসাইটে গিয়ে আরো ডিটেলস জেনে নিতে পারবে। ক্লিয়ার? এবার যদি আমরা আসি, দেখো পার্সোনালিটি টেস্ট এটা কিন্তু থাকবে। দেখো ডেসক্রিপটিভ পেপার মে বি ইভ্যালুয়েটেড বাই অ্যান অটোমেটেড স্কোরিং মেকানিজম ফর আইডেন্টিফাইং ফিচার্স রিলেটেড টু রাইটিং প্রফিসিয়েন্সি। তাহলে এইটা দেখা হবে প্রফিসিয়েন্সির জন্য। ঠিক আছে, এবার পার্সোনালিটি টেস্টে দেখো কি বলছে, ক্যান্ডিডেটস হ্যাভ কোয়ালিফাইড ইন দ্য মেন এক্সাম উইল বি কল্ড। তারা ডাকা হবে for personality test বা self report. বলছে personality profile of the candidates will be placed from the interview panel. The personality test will be non-qualifying in nature. Non-qualifying in nature. However, appearing the personality test will be mandatory. দেখো mandatory বলে দিয়েছে for eligible for appearing for the interview process. মানে যারা যারা এলিজিবল তাদের প্রত্যেককে ম্যান্ডেটরি, অর্থাৎ তোমাদের অ্যাপিয়ার করতেই হবে। এই ছিল ওভারঅল একটা ছোট্ট ব্রিফিং। এবার যদি আমরা এর বাইরে আরো কয়েকটা জিনিস তোমাদের জানা উচিত যেগুলো না জানলেই নয়, সেটা কি না, এই যে পেনাল্টি বা রং মার্কস মানে নেগেটিভ, দেখো নেগেটিভ কত বলে দিয়েছে, 1/4 or 0.25। এটা হচ্ছে নেগেটিভ ফর রং আনসার। যদি তোমরা রং উত্তর দাও তাহলে সেক্ষেত্রে এটা। আরেকটা বলেছে ইফ আ কোয়েশ্চেন ইজ লেফট ব্ল্যাঙ্ক, no answer is marked by the candidate, there will be no penalty for that question. যদি তুমি কোনো কোয়েশ্চেন অ্যাপিয়ার না করো, অ্যাপ্লাই যদি না করো, মানে যদি সিলেক্ট যদি না করো, তার জন্য কোনো নেগেটিভ নেই। মানে ফ্রি রাখলে নেগেটিভ নেই, ভুল করলে তবেই হবে নেগেটিভ। ঠিক আছে, এবার যদি আমরা বলি
আর একটা ছোট্ট জিনিস যেটা ফাইনালি এবার আমরা যেদিকে যাব, যে ধরো এক্সাম সেন্টার তো রইলো, কোনো অসুবিধা নেই, বাট আরেকটা জিনিস যেটা তোমাদের খুব খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্যার ভ্যাকেন্সিজ, নাম্বার অফ ভ্যাকেন্সিজ কতগুলো আর কোথায় কি সেন্টার পড়বে সেটাও কিন্তু তোমাদের প্রয়োজন। তাহলে চলো একটু দেখে নেওয়া যাক যে এর পরের যে আমাদের টোটাল যে লিস্টিং, সেই লিস্টিংটা একবার দেখে নিই, তাহলে তোমরা একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবে। আচ্ছা, এই লিস্টিং করার আগে আরেকটা জিনিস যেটা তোমাদের লাগবে, যে এই যে পেজটা রয়েছে এখানে কি বলেছে, যে ফলোয়িং ডকুমেন্টস ইন অরিজিনাল, মানে এই জিনিসগুলো তোমরা যারা অ্যাপ্লাই করছো তাদের কিন্তু লাগবে, মানে লিস্ট অফ ডকুমেন্টস টু বি প্রডিউসড, যখন তোমরা ভেরিফিকেশন বা জয়নিং করবে কি কি লাগবে। তাহলে কি কি লাগবে না, এক্ষেত্রে দেখো এখানে একটা লিস্ট দেওয়া আছে, যে তোমার কল লেটার, ভ্যালিড কল লেটার লাগবে, তার সঙ্গে তোমার ডেট অফ বার্থের প্রুফ লাগবে, এবং তার সঙ্গে কাস্ট সার্টিফিকেট যদি কেউ অ্যাপ্লাই করে থাকো সেগুলো লাগবে, এবং এছাড়া তোমার মার্কশিট থেকে শুরু করে যেগুলো তোমাদের অ্যাপ্লাই, মানে তুমি যখন অ্যাপ্লাই করছো তখন যা যা লাগবে অরিজিনালিটি, সেগুলো তোমরা যখন যাবে পার্সোনাল টেস্ট বা ডকুমেন্ট ভেরিফিকেশনে সেখানেও কিন্তু সেই একই জিনিসগুলোই লাগবে, এবং ওইগুলো ছাড়া কিন্তু হবে না। তাই অবশ্যই অ্যাডমিট কার্ডটা কিন্তু তোমার হাতের কাছে রেখো, তাহলে কিন্তু পরবর্তীকালে সমস্যায় পড়তে পারো। এবার আমরা যেটা একটা লাস্ট যে পার্টের দিকে আমরা বলছিলাম, আমরা তাহলে স্ক্রল করে যদি একটু নিচের দিকে চলে যাই, তাহলে আমাদের নেক্সট যে পার্ট সেটার দিকে আমরা দেখে নিতে পারবো। তাহলে এই নেক্সট পার্টে আমাদের কি আছে না, হাউ টু অ্যাপ্লাই, একটু আগেই বলেছি যে আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতেই পারো, এবং প্রসিডিওরটা এখানে দেওয়া আছে যে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, অর্থাৎ এই ওয়েবসাইটে গিয়ে তোমরা এই ক্লিক হিয়ার বললে যেখানে আসবে সেখানে তোমরা পিওর জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর সেক্ষেত্রে কি কি আপলোড করতে হবে সেটাও এখানে দেওয়া আছে, ফটোগ্রাফ, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন, হ্যান্ড রিটেন ডিক্লারেশন, এগুলো সবগুলোই কিন্তু লাগবে। ক্লিয়ার? আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস যেটা বলার, যে ভুল করবে না যখন তোমরা অ্যাপ্লাই করছো, কারণ অনেক সময় বিভিন্ন সময় ভুল হয়ে যায়, তাহলে এডিটের সময় কিন্তু আরো সমস্যায় পড়বে, তাই চেষ্টা করবে যতটা ভুল কমানো যায়। এবার যদি আমরা লাস্ট পার্টে চলে আসি, জাস্ট একটু যদি আমরা নিচের দিকে তাড়াতাড়ি করে স্ক্রল করে চলে যাই, তাহলে যে জায়গাটা তোমাদের লাস্ট যেটা প্রয়োজন, তাহলে সেই জায়গায় আমরা চলে আসতে পারবো। তাহলে লাস্ট কোন জায়গাটা না, কোন ব্যাংকের জন্য কতটা কি ভ্যাকেন্সিজ, তাহলে চলো একটু দেখে নেওয়া যাক, তাহলে তোমরা একটা আইডিয়া করতে পারবে। এই হচ্ছে লিস্ট অফ ভ্যাকেন্সিজ, পার্টিসিপেটিং ব্যাংক যেগুলো আমরা বলছিলাম, তার কোন ব্যাংকে কিরকম কি ভ্যাকেন্সিজ আছে। তাহলে দেখো, ব্যাংক অফ বরোদার জন্য টোটাল 1000টা, ব্যাংক অফ ইন্ডিয়া বা প্রত্যেকটা ব্যাংকের দেওয়া আছে, আলটিমেটলি দেখো 5208 হচ্ছে টোটাল ভ্যাকেন্সি ফর IBPS PO। ঠিক আছে? আর আরেকটা জিনিস যেটা আমি এক্ষুনি দেখাচ্ছিলাম, সেটা হচ্ছে কোথায় তোমরা পরীক্ষা দিতে পারবে সেন্টার। তাহলে সেটার জন্য অবভিয়াসলি আমি যদি কলকাতার ক্ষেত্রে বলি, তাহলে কলকাতার কোথায় কোথায় মানে তোমরা মানে সিট পড়বে সেটাও এখানে দেওয়া আছে, যে যেখানে যেখানে তোমাদের কলকাতার জন্য সিট পড়ার সম্ভাবনা, সেটা কোথায় না। দেখো, কলকাতার ক্ষেত্রে আমরা যদি একদম লাস্টে আছে ওয়েস্ট বেঙ্গল, আসানসোল, দুর্গাপুর, কলকাতা, গ্রেটার কলকাতা, হাওড়া, হুগলি, কল্যাণী আর শিলিগুড়ি। তাহলে এই সমস্ত জায়গা তোমাদের পরীক্ষার সিট পড়তে পারে। ঠিক আছে? তাহলে এই ছিল আমাদের ওভারঅল একটা ওভারভিউ। আশা করছি তোমাদের কাছে একটা ক্লিয়ার হলো। তাই অবশ্যই বলবো, আচ্ছা আরেকটা জিনিস, এই ছবির ক্ষেত্রে এগুলো কিন্তু একটু স্পেসিফিক থাকার চেষ্টা করবে। এখানে দেওয়া আছে যে কিরকম ভাবে তোমরা ছবি তুলবে, ইমেজ কি হবে, ফটোগ্রাফিক ইমেজ কি হবে, সিগনেচার কিভাবে করবে, সেটাও কিন্তু এখানে ডিটেলসে দেওয়া আছে। ঠিক আছে? তাই এছাড়া আর কিছু নতুন নেই। তবে হ্যাঁ, যারা অ্যাপ্লাই করছো তারা কিন্তু অবশ্যই একবার চেক করে নিও এই ডিটেলিংসটা। যদি কোনো জায়গা তোমাদের মনে হয় যে বুঝতে পারোনি, তাহলে আমরা আছি, অবশ্যই তোমাদের কমেন্টসে জানিও যে হ্যাঁ, কোনো জায়গাটা যদি তোমাদের আপডেটেড মনে হয় যে না আরেকটু হলে ভালো হতো, অবশ্যই আমাদের কমেন্টসে জানিও। তাহলে আশা করব তোমরা প্রত্যেককে অ্যাপ্লাই করবে, যারা যারা চাইছো পিওর জন্য অ্যাপ্লাই করতে, এবং অবশ্যই PW তোমাদের সঙ্গে আছে, আমরা তোমাদের সঙ্গে আছি। আমাদের চ্যানেলের সঙ্গে থাকো, এবং এই বিষয়ে আরো ডিটেলস পরবর্তী ভিডিওতে তোমরা পেয়ে যাবে, এবং ক্লাসের বিষয়েও জানতে পারবে। তাহলে তোমরা যারা অ্যাপ্লাই করছো প্রত্যেকে বেস্ট অফ উইশেস, এবং অবশ্যই তোমরা চাকরি পাও, আমরা অবভিয়াসলি চাই। তাহলে প্রত্যেককে ধন্যবাদ ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই আমাদের সঙ্গে থাকো। চলো, টাটা।